লক্ষ্য করে দেখবেন হামাস এই প্রস্তাব গ্রহণ সম্মত হবার আগে 8টি আরব দেশ এই প্রস্তাবকে ওয়েলকাম করেছে। তার মধ্যে ইজিপ্ট আছে, ইউএই আছে। এই ফ্লোটিলা গেছে, আপনারা জানেন, সমুদ্র ফ্লোটিলা দখল করে নিয়েছে, মানে ইন্টারসেপ্ট করেছে ইসরায়েল বাহিনী। ইসরায়েল তো একা নয়, ইসরায়েল এবং আমেরিকা। ইসরায়েলের ট্যাঙ্ক আছে, ইসরায়েলের বিমান আছে, ইসরায়েলের হাজার হাজার সৈন্য আছে, আছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন সময় এসছে হামাসের সরে দাঁড়ানোর। জি। এবং আজকের যে খবরটা হচ্ছে হামাস সম্মত হয়েছে, হামাস শর্তাপেক্ষে। নেতানিয়াহু কাতারের আমিরকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন এবং এটিও আমি মনে করি যে এটিও ডোনাল্ড ট্রাম্পের করা একটি কাজ। গাজার নতুন শান্তি চুক্তি পরিকল্পনা এবার যেটি আছে, আমরা কিছুক্ষণ আগে পাওয়া খবরে যে প্রেসিডেন্ট ট্রাম্প ফ্রম দ্য হোয়াইট হাউস জানিয়েছেন যে হামাস সিজ ফায়ারের চুক্তিতে শর্ততে রাজি হয়েছে। এটি একটি বড় ব্যাপার। এর আগেও আমরা শুনেছি হামাস রাজি হয়েছে, কিন্তু সেগুলো সব ইসরায়েল রাজি হয়নি। এবার যেটা দেখছি সেটার দুটি দিক। একটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন যে বোমা বর্ষণ বন্ধ করতে, এটি আরো একটি বড় ব্যাপার। এবং সিজ ফায়ার ইজ ইমিডিয়েট, যেটি আগেও হয়নি। আমার প্রশ্ন আপনার কাছে, এই যে পরিকল্পনা, এই যে নতুন ঘটনা এখন শুরু হলো, সত্যিই কি আশার আলো জ্বালালো, নাকি আগের মতোই আমরা আরেকটি ব্যর্থতার পুনরাবৃত্তি দেখব? আপনি ভাই, এবারে ঘটনাটা অন্য বারের চেয়ে একটু ভিন্ন এই কারণে যে যেই আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি ফ্যাক্টর একসাথে যুক্ত হয়েছে। যে 20 দফা প্রস্তাব ট্রাম্প প্রশাসন ঘোষণা করে, তা মূলত এর আগে আরবরা যে প্রস্তাব দিয়েছে এবং আগের 2 সপ্তাহ আগে আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল সৌদি আরব এবং ফ্রান্সের উদ্যোগে, তার ভিত্তিতে করা একটা প্রস্তাব। লক্ষ্য করে দেখবেন হামাস এই প্রস্তাব গ্রহণ সম্মত হবার আগে 8টি আরব দেশ এই প্রস্তাবকে ওয়েলকাম করেছে। তার মধ্যে ইজিপ্ট আছে, ইউএই আছে। এবং ইউএই এত গুরুত্বপূর্ণ কেন? কারণ আমরা জানি দুটো দেশই গুরুত্বপূর্ণ, কারণ যে হামাস যাবে কোথায়, পয়সা হামাস থেকে পায়, হামাসের অস্ত্র থেকে আসে, সবই আসে মূলত এই কাতার ভিত্তিক বা এই গালফ দেশগুলি থেকে আসে। তারা যদি এই প্রস্তাবের পক্ষে দাঁড়ায়, সেক্ষেত্রে হামাসের পক্ষে বিকল্প কোনো পথ নাই। তার চেয়ে বড় কথা, এবং আমি মনে করি যে আপনি আমার সঙ্গে ডিসএগ্রি করতে পারেন, গত 2 বছর ধরে গাজাতে গণহত্যা চলছে। 70,000 লোক মারা গেছে, 1.5 লক্ষ লোক আহত হয়েছে, 1.5 লক্ষ এবং 2 লক্ষ লোক হতাহত হয়েছে আমাদের চোখের সামনে। একটি দেশও কোনো প্র্যাকটিক্যাল ব্যবস্থা নেয়নি। কথা বলেছে অনেকে। গত সপ্তাহে আমরা কি দেখলাম, প্রায় 156টি দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইট মেক্স নো ডিফারেন্স অন দ্য গ্রাউন্ড। যদি দূষণের সমর্থন করে, তাতেও কিন্তু যুদ্ধ বন্ধ হবে না যতক্ষণ ইসরায়েলকে বাধ্য করা হবে। একটি দেশও, এই যে বললাম ফ্রান্স এত বড় বড় কথা বলে, এখন দেখতে পাচ্ছি কলম্বিয়ান বড় বড় কথা বলে, ইটালিয়ান বড়, একটি দেশও কিন্তু, কলম্বিয়ার কথা পরে আসছি আমি, ইন্টারেস্টিং একটা ডিফারেন্স কলম্বিয়া, একটা দেশও কিন্তু কোনো স্যাংশনস আরোপ করেনি। ইংল্যান্ড, ইউকে, তারা স্বীকৃতি দেবে বলেছে, পাশাপাশি তারা অস্ত্র পাঠাচ্ছে। এই যে বন্দুকের গুলি কোত্থেকে আসে? ওয়ান অফ দ্য কান্ট্রি সাপ্লাই গুলি ইজ যুক্তরাজ্য। তারপরে মুখে আপনি বলছেন, মুখে আপনি কেন বলছেন? মূলত দেশের ভিতরে চাপের কারণে, পাবলিকের চাপের কারণে। এই আজকে ইতালিতে সারা দেশ জুড়ে বিক্ষোভ হচ্ছে। এই ফ্লোটিলা গেছে, আপনারা জানেন, সমুদ্র ফ্লোটিলা দখল করে নিয়েছে, ইন্টারসেপ্ট করেছে ইসরায়েল বাহিনী। তার বিরুদ্ধে পুরো দেশ জুড়ে বিক্ষোভ, অভাবিত কাণ্ড। মানুষ যে কেউ, আমেরিকাতে 60% লোক এখন ইমিডিয়েটলি গাজায় সিজ ফায়ারের পক্ষে কথা বলছে। 60% লোক। ইসরায়েলের সমর্থন ড্রামাটিক্যালি কমে গেছে, অলমোস্ট -30%। ইসরায়েলের সমর্থন কমে গেছে, ফলে চাপটা স্বীকার করতে হচ্ছে। কিন্তু আমি যেটা বললাম, এই চাপের পরও কোনো দেশই কিন্তু কোনো প্র্যাকটিক্যাল ব্যবস্থা নেয়নি। একটা দেশে বলেনি যে আমি এই স্যাংশন আরোপ করলাম, বাণিজ্য করবো না, ডাইভেস্ট করলাম, তোমার থেকে তুলে নিচ্ছে আমার ক্যাপিটাল। একটা দেশও নয়।
ঠিক এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প একটি প্র্যাকটিক্যাল, আমার চোখে প্র্যাকটিক্যাল প্রস্তাব দিয়েছেন। আমি আপনাকে আগের সপ্তাহে বলেছিলাম যে হামাস যে কাজটা করছে, আমরা জানি তাকে আমরা জিহাদি বলছি, মহাবিপ্লবী তাকে বলছি আমরা, কিন্তু 10, 11, 15 হাজার লোক এই 2 মিলিয়ন লোককে জিম্মি করে রেখেছে। এই 10 হাজার লোক দিয়ে ইসরায়েল কোনোভাবেই পরাস্ত করা যাবে না। ইসরায়েল তো একা নয়, ইসরায়েল এবং আমেরিকা, ইসরায়েলের ট্যাঙ্ক আছে, ইসরায়েলের বিমান আছে, ইসরায়েলের হাজার হাজার সৈন্য আছে, আছে মার্কিন যুক্তরাষ্ট্র, আছে পয়সা। হামাসের এই মুহূর্তে আর্মড বা ট্রেন লোকের সংখ্যা লিটারালি 10 থেকে 12 হাজার। এরা কি করতে হবে? বড়জোর 2-4টা বোমা ফাটাতে পারে, 5 জন লোককে খুন করতে পারে। 5 জন লোক খুন হলে সঙ্গে সঙ্গে 500 লোককে খুন করবে। সেটাকে আমরা চাই। আমি মনে করি এখন সময় এসছে হামাসের সরে দাঁড়ানোর। জি। এবং আজকের যে খবরটা হচ্ছে হামাস সম্মত হয়েছে, হামাস শর্তাপেক্ষে কন্ডিশনালি, দুটি শর্ত দিয়েছেন তারা। না, একাধিক শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে যে তারা মুখে এখনো বলেনি যে তারা অস্ত্র সংবরণ করবে, অস্ত্র ছেড়ে দেবে, একথা তারা বলেনি। শুধু তারা এগ্রি করেছে যে আমি আর হামাসের শাসনভার পালন করব না, এবং আমাদের বদলে একটি প্যালেস্টিনিয়ান অথরিটির মাধ্যমে একটি নতুন সরকার গঠিত হবে। তার মানে শর্তগুলি এখনো অস্পষ্ট, কিন্তু ডোনাল্ড ট্রাম্প থাকা এই ইন্টারেস্টিং যে রেসপন্সে পেয়েছি হামাসের কাছে। হামাস কি বলছে? থ্যাংক ইউ ডোনাল্ড ট্রাম্প, তুমি যে কাজটা করছো তোমাকে ধন্যবাদ দিচ্ছি আমি। এবং আমিও কিন্তু ট্রাম্প সাহেবকে ধন্যবাদ দিতে চাই এই কারণে যে যদি কেউ পারে এই যুদ্ধ থামাতে, যদি কেউ পারে ডোনাল্ড ট্রাম্প, এবং আই থিঙ্ক তিনি সঠিক পথে আছেন এই ক্ষেত্রে। আপনি যেটি বলছেন, আমি অন্য একটি অনুষ্ঠান হলে, অন্য একটি সেটিংস হলে আমরা হয়তো ঘন্টার পর ঘন্টা ব্যাক এন্ড ফোর্থ করতে, আপনি সেটি জানেন। বাট এখনকার যে পরিস্থিতি, ডোনাল্ড ট্রাম্পের মিশিগানে জয়ী হওয়া, মুসলিম ভোট পাওয়ার একটি অন্যতম কারণ ছিল মুসলিম আমেরিকান ভোটাররা চাচ্ছিলেন যে ডোনাল্ড ট্রাম্প এটি থামাক। এবং সেটি যে ডেমোক্রেটস এবং বাইডেনরা করছে, বাইডেন তো করেনি, উনি সদর্পে বলেছেন যে আই এম এ জায়নিস্ট। কাজেই এটি অনেকগুলি কারণ ডেমোক্রেটদের পরাজিত হওয়ার গত ইলেকশনে, তার মধ্যে এটি অন্যতম বলে অনেকে মনে করেন। আমি কবির হাসান আপনার কাছে যাচ্ছি। ইসরায়েল যখন কাতারে হামলা করলো দোহাতে, এটি খুব ভালোভাবে নেয়নি গলফ কান্ট্রিগুলি, ইভেন সৌদি আরব। আমরা প্রতিক্রিয়া হিসেবে দেখতে পেলাম, কতগুলো কথা শুনতে পেয়েছি এবং জানতে পেরেছি যে সৌদি আরব গিয়ে পাকিস্তানের সাথে একটি চুক্তি করলো, ডিফেন্স চুক্তি। অনেকে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেন। এবং ইন্টারেস্টিংলি এটি এসেছে ইন্ডিয়াকে যখন একটু অপারেশন সিন্দুরে খুব ভালো মতো নাকানি চুবানো খাওয়ানোর পর। আরেকটি ব্যাপার হচ্ছে, গলফ দেশগুলো নড়েচড়ে বসেছে যে ও বাবা, কাতারে দোহাতে হামলা হয়েছে, তার মানে এখন তো আমরাও নিরাপদ নই। কিন্তু কাতার হচ্ছে সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, ইউএসএর অন্যতম বড় বন্ধু বলা হয়ে থাকে আমেরিকার। কাজেই একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। এবং গতকাল অথবা গত পরশু, আমার মনে হয় গত পরশু, নেতানিয়াহু কাতারের আমিরকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন। এবং এটিও আমি মনে করি যে এটিও ডোনাল্ড ট্রাম্পের করা একটি কাজ। এটি একটি ব্যাপার। তো এই যে ব্যাপারটি আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, দিন শেষে যে ফিলিস্তিন জনগণ মারা যাচ্ছে, নিরীহ অসহায় নারী, পুরুষ, শিশু, সামনে শীত আসছে, আমরা কি আশা করতে পারি যে এই পরিস্থিতির একটি সুরাহা হবে? কারণ অনেকেই মনে করেন যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যেই সখ্যতা এবং সম্মুখভাগে একসাথে গণহত্যায় লিপ্ত হওয়ায় তাদের বিশ্বাসযোগ্যতা আগের মতো নেই। আমি বিশ্বাস করি এটা নেই। এবং আমি একটু অবাকই হয়েছি যে হামাস এত তাড়াতাড়ি এই চুক্তিতে রাজি হয়েছে। যে কথাগুলো হাসান ফেরদৌস সুন্দর বললেন, তারা এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছে, তাদের আসলে একটা কর্নার হয়ে গেছে। এখানে দেখেন, এই 20 দফা চুক্তির মধ্যে কোথাও প্যালেস্টাইন স্টেটের কথা উল্লেখ নেই, কোথাও ওয়েস্ট ব্যাংকের কথা উল্লেখ নেই, কোথাও গণহত্যার কথা উল্লেখ নেই। এবং যে কথাটা হাসান ফেরদৌস বললেন যে United States can stop this war within a second,
30% of this Israeli war machine is coming still now from the United States, and the rest is coming from the rest of the world. এবং কেউ কোনো কথা বলেনি, এতদিন মানুষ মরছে, প্রতিদিন মরছে, তার মধ্যে শিশু এবং নারী, এগুলো তো আন্তর্জাতিক প্রত্যেকটা অর্গানাইজেশন ইনক্লুডিং ইউনাইটেড নেশনস বলছে এটা জেনোসাইড, কেউ কোনো কথা বলছে না। এই যে 20 পয়েন্ট প্ল্যানের মধ্যে যে আমি যেটা পড়লাম, যে প্যালেস্টাইনিয়ানদের কোনো ডিরেক্ট রোল নাই, যাদের ভবিষ্যৎ নিয়ে আমরা কথাবার্তা বলছি, আমরা থার্ড একটা পার্টি নিয়ে এসে তাদেরকে আমরা শাসন করব, এগুলো তো আন্তর্জাতিক আইনে এটা নট অ্যাকসেপ্টেবল, ইটস ইললিগ্যাল। অনেকে বলে থাকেন এটা ক্রিমিনাল। কিন্তু এখন কি হবে, আমি ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করি না, নেতানিয়াহুকে বিশ্বাস করি না। ডোনাল্ড ট্রাম্পের আলটিমেট অবজেক্টিভ স্টিল হি ইজ বাইং ফর নোবেল প্রাইজ ইন পিস, এবং এখন একটা মোক্ষম সমস্যা যদি কমাতে পারে সেই জিনিসটা চাচ্ছে। এবং আপনি জানেন যে সময় ইরানের সাথে কথা বলছিল যে সময় দিচ্ছে, সেই মুহূর্তে B-52 দিকে যাচ্ছে। নেতানিয়াহু কথা বলে, মিথ্যা কথা বলে, এবং অনেকে বলে যে প্ল্যানটা ছিল যে সৌদি এবং ফ্রান্সের এবং যেটা আরব কান্ট্রিগুলো ঠিক করেছিল, এটা নেতানিয়াহু এসে দুজনে মিলে অনেক কিছু এটার ধারা চেঞ্জ করে ফেলেছে, যেটা আরব নেশনগুলোর সাথে ওরা যোগাযোগ করে। তো এখন স্কিলফুলি আলটিমেটলি ইসরায়েল চায় না গাজা থাকো, ইসরায়েল চায় না ওয়েস্ট ব্যাংক থাকো, ইটস এ গ্রেটার ইসরায়েল। এবং যেই যদি ইয়াগুলো আমি যদি পড়ে ঠিকভাবে বুঝতে পারি যে ওদের সব রাফা বর্ডারের ওখান দিয়ে আলটিমেটলি ওরা পুশ করতে চাইবে, তোমরা ইজিপ্টে চলে যাও, অন্য কান্ট্রিতে চলে যাও, অথবা আমরা তোমাদেরকে মারবো। কারণ ইসরায়েল বেড়ে যাচ্ছে, মানে সমস্ত রুলস এন্ড রেগুলেশনস এর ভায়োলেট করছে, কেউ কোনো কথা বলতেছে না। এই মুহূর্তে আমি মনে করি যে হামাস যদি ঠিকভাবে নিয়ে এগোয় এবং ইসরায়েলি কান্ট্রিগুলো, সরি আরব কান্ট্রিগুলো ঠিকভাবে এটা যদি পশ্চাৎ না করে, তাহলে প্যালেস্টাইনের ভবিষ্যৎ অন্ধকার। আমি জাস্ট একটা হিস্টোরিক্যাল প্রেসিডেন্ট, 1982-তে যখন ইসরায়েল, আপনি জানেন যে লেবানন আক্রমণ করেছে, অলরেডি কোনো নিরস্ত্র, কোনো কারণ নেই, টুয়ার্ডস দি বৈরুতের উপকণ্ঠে চলে এসে, তখন ইয়াসির আরাফাত জীবিত ছিল, ইরাক যে প্যালেস্টাইনের যোদ্ধারা ইসরায়েলকে হোল্ড করেছে। সেই মুহূর্তে সৌদি আরবের মানে মধ্যস্থতায় বলছে তোমরা ডিসআর্মার করো, তখন ইসরায়েল প্যালেস্টাইনিয়ান যোদ্ধারা বিভিন্ন আরব দেশে ছড়িয়ে যায়। তারপর থেকে 1982 থেকে যে প্যালেস্টাইনের স্বাধীনতার যে মানে তীব্রতা আস্তে আস্তে কমা শুরু করেছে। এখন এই মুহূর্তে নোবডি টু স্টেট প্যালেস্টাইনিয়ান সলিউশন কথা বলেন, 157 কান্ট্রিজ যেটা বললেন, সবাই স্বাধীনতাকে মানে ইসরায়েল স্বাধীনতাকে, কিন্তু ইফেক্টিভলি কেউ কিছু বলছে না। আমি বন্ধ করছে না যে আমি একটা অ্যাক্ট করি রাইট নাও, জাস্ট মুখের কথা বলে যে কথাটা আপনি বলছেন যে ওদের ডেমোক্রেটিক সোসাইটি বলে প্রেসারের কারণে কথাগুলো বলছে, কিন্তু প্র্যাকটিক্যালি কোনো সলিউশন দিচ্ছে না। তারা এই মুহূর্তে ইসরায়েলকে মানে বাধ্য করতে পারে যুদ্ধ বন্ধ করার জন্য। এবং ইসরায়েল নেতানিয়াহুকে আমি বিশ্বাস করি না, আমি ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করি না। ওকে, থ্যাংক ইউ। আমি ক্যাট করি হাবিব ভাই, ছোট্ট করে। ট্রাম্পকে বিশ্বাস করি না বটে, ট্রাম্প ছাড়া আমার কোনো উপায়ও নাই। হ্যাঁ, এটা হচ্ছে বাস্তবতা। আমি শেষ করি কথা। 2 নম্বর, ট্রাম্প তার মূল প্রস্তাব থেকে কতটা সরে যাচ্ছে আপনি দেখেন, আমি একটু অ্যাপ্রিশিয়েট করার ব্যাপার এখানে আছে। ট্রাম্প কি বলেছিলেন, সব গাজাবাসীকে সরে যেতে হবে এবং এখানে তিনি রিভিয়েরা বানাবেন বলেছিলেন না, প্রস্তাব তার ছিল। এই প্রস্তাবে কিন্তু বলা যে গাজাবাসী সরতে হবে না, যারা বেরিয়ে যাবে they will have right to return. কত সিগনিফিকেন্ট ডিপার্চার ফ্রম ট্রাম্পস ওল্ড পজিশন। হিউজ। ফলে আমি বলবো যে ট্রাম্পকে গালি দেওয়া একটা আমাদের খুব ফেভারিট একটা পাস টাইম, কিন্তু এই যে অ্যাকশনটা তিনি নিলেন, লেটস ওয়েলকাম দ্যাট, লেটস ওয়েলকাম। ওকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।